পদ্মার তীব্র স্রোতে একের পর এক বিলীন কোটি কোটি টাকার স্কুল ভবন, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, ফেরি চলাচল বন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডাক্তার খুরশিদ আলম, রিজেন্টের শাহেদের বিরুদ্ধে আনা 107টি অভিযোগই তদন্ত করবে র্যাব। চালু হয়নি রংপুর মেডিকেল হাসপাতালে অক্সিজেন প্লান্ট। রাজশাহী মেডিকেলের করোনা ল্যাব থেকে খোয়া গেছে 52 জনের নমুনা, ধামাচাপা দেওয়ার চেষ্টা। দেশে স্বর্ণের ভরি উঠল রেকর্ড প্রায় 73,000 টাকায়। এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 3,000 টাকা, আজ থেকেই কার্যকর। বাংলা সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। পদ্মার করাল গ্রাসে বিলীন হলো মাদারীপুরের একটি স্কুল। গতকাল বিকেলে মাত্র 12 মিনিটেই তলিয়ে যায় 3 তলা ভবনটি। স্থানীয়দের মোবাইলে ধারণকৃত ভিডিওটি দেখে নেব। এদিকে পদ্মার তীব্র স্রোতে হেলে পড়েছে মাত্র 1 মাস আগে চাঁদপুরের রাজরাজেশ্বরী ইউনিয়নে নির্মিত 3তলা একটি স্কুল। বুধবার ভোররাত থেকে স্রোতের মাত্রা বাড়তে শুরু করলে গতকাল সকাল 8টার দিকে ভবনটি পেছনের দিকে হেলে যায়। এর আগে গত কয়েকদিন ধরে মজিদকান্দি এলাকায় সদ্য নির্মিত এই ভবনের চারপাশ গ্রাস করে পদ্মা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে 2,28,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্কুলটি। 1 মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করেন ঠিকাদার। বন্যার পানিতে ভাসছে দেশের নিম্নাঞ্চল। লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে গ্রামের প্রোগ্রাম। দুর্গত এলাকার বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী অবস্থায় খাদ্যাভাবে দিন কাটছে বানভাসীদের। স্রোতের তোড়ে ভাসছে দেশের বিভিন্ন অঞ্চল, সব হারিয়ে দিশেহারা দুর্গতরা। কোমর পানিতে অনাহার অর্ধাহারে দিন কাটছে তাদের। 70 বছরের বৃদ্ধা মনিয়া রবি দাস জামালপুরের ইসলামপুরে বানের পানিতে সব হারিয়ে ঠাঁই নিয়েছেন একটি পুলের উপর। তার মতো অন্যরাও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে একই স্থানে। ব্যবস্থাটা নাই, পানির মধ্যে আমরা প্রতিবন্ধী হয়ে আছি। বাথরুম তলায় গেছে, টেবিল তলায় গেছে। পদ্মার তীব্র স্রোতের পানি ঢুকে পড়েছে শরীয়তপুরের 5টি উপজেলার অন্তত 400 গ্রামে। পানিবন্দী হাজার হাজার মানুষ। কোমর পানি পেরিয়েই জীবিকার তাগিদে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। টাঙ্গাইল পৌর এলাকা, চারপাশে থই থই পানি। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন বানভাসীরা। পাকা রাস্তায় যানবাহনের পরিবর্তে চলছে নৌকা। আত্রাই নদীর পানি বেড়ে লোকালয়ে প্লাবিত হওয়ায় নাটোরের সিংড়া উপজেলায় এই দুর্দশা। গাইবান্ধা, বগুড়া, ফরিদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি আর নদ নদীর পানি বাড়ায় বন্যা দুর্গতদের দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পদ্মায় প্রবল স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 2 ঘাটেই হাজার হাজার যানবাহন আটকে পড়েছে। এই মুহূর্তে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে রয়েছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কিন্তু এই সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই ঘাটটিতে প্রচুর দুর্ভোগ বেড়ে গেছে। সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে সকাল থেকে। এই শুরু হওয়ার পর থেকে ফেরি কিন্তু যাচ্ছে। কিন্তু আজকে নতুন একটি সুখবর হচ্ছে যে ফেরি এনায়েতপুরি যে দীর্ঘদিন ডগইয়ার্ডে ছিল সেটি কিন্তু বহরে যোগ দিয়েছে। তো আমাদের বিআইডব্লিউটিসি জানিয়েছেন যে তাদের এখন আজকে 6টি ফেরি চলাচল করছে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে। তবে স্রোতের তীব্রতা কিন্তু এখনো বেড়েছে এবং আজকেও কিন্তু
পদ্মায় পানি বেড়ে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সে কারণে ফেরিগুলো গন্তব্যে পৌঁছতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। তারপরেও এনায়েতপুরে যোগ দেওয়ার পরে কিন্তু তারা মনে করছেন যে এইখানে পারাপারের কিছুটা সুযোগ বাড়বে। কিন্তু সবাই যেটা অসন্তোষ প্রকাশ করেছেন যে কয়েকদিন ধরে রাতের বেলা ফেরি বন্ধ থাকবার কারণে এখানে আটকে থাকা যে পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যানবাহন সেগুলো পারাপার হতে পারছে না, এবং এই বিষয়টি কিন্তু উচ্চ পর্যায়ে তারা হস্তক্ষেপ কামনা করেছেন। এবং দেশের গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটটি নিয়ে যে এরকম একটি অবস্থা বিরাজ করছে, এই অচলতার কারণে যে মানুষের চরম দুর্ভোগ, লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং জরুরি অনেক রোগী কিন্তু গন্তব্যে যেতে পারছে না, এবং ঈদ সামনে থাকবার কারণে অনেকে কিন্তু গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তাছাড়া পণ্যবাহী ট্রাক, বিভিন্ন রকম কৃষিজ পণ্য এবং উৎপাদিত কৃষি পণ্যগুলো বাজারজাত করবার জন্য কিন্তু এখানে নানা রকম প্রতিকূলতা তৈরি হয়েছে। এই দক্ষিণাঞ্চলে 21টি জেলার মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। এই টানা কয়েকদিন ধরে যে এই প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, সে কারণে মানুষের কষ্টের সীমা নেই। একদিকে বন্যা, নদী ভাঙ্গন, করোনার সংক্রমণ, তার উপর এই ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে এই শিমুলিয়া ঘাটে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল যে ব্যাহত হচ্ছে তার সবশেষ খবর। ঢাকার চারপাশে নদীর অধিকাংশ জায়গায় দখলমুক্ত করা গেলেও ওয়াসা ও সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে দূষণমুক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, নদী দূষণ হয় এমন কোনো কাজ তাদের সংস্থার আওতায় নেই। যতদূর চোখ যায় পানি আর পানি, যেন নদীর যৌবন উপচে পড়ছে। টলটলে এমন অথই পানিতে কেউ মাছ ধরছে, কেউ আবার দল বেঁধে ঝাপাঝাপিতে ব্যস্ত। অবিশ্বাস্য মনে হলেও নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকার চারপাশের নদীতীর রক্ষা কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এমনই রূপ দেখা যায়। পরিদর্শনকালে নৌ প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সহযোগিতা পেলে এতদিনে ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করা যেত। আমরা যদি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি, আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা দূষণমুক্ত এই যে নদী, সেটা আমরা সম্পন্ন করতে সমর্থ হব। সিটি কর্পোরেশনের বা ওয়াসার এই সাপোর্টটা পাওয়া দরকার, আমরা কিন্তু সেভাবে পাইনি। কাজগুলো করতে গিয়ে যে সহযোগিতাটা প্রয়োজন ছিল সেইভাবে হয়নি। যেভাবে বর্তমান মেয়র একটা শক্ত অবস্থান নিয়েছেন, এই শক্ত অবস্থানটা আমরা দেখিনি। এই অবস্থানগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা ঢাকার খালগুলোর প্রবাহ নিশ্চিত করতে পারবো। দেখা যায় নদীর পাড় যখন কোনো কাজ করতে যাই, তখন ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে একটা বাধা আসে। দূষণ হয় এমন কোনো কাজই ওয়াসা করে না দাবি করে এমডি দায় চাপালেন অন্যান্য প্রতিষ্ঠানের উপর। নদীর সাথে ওয়াসার সম্পর্কটা কোথায়? নদী দূষণের কারণ তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আরেকটা হলো সলিড ওয়েস্ট, আর হলো হসপিটাল ওয়েস্ট। ইটিপি তো ইন্ডাস্ট্রিগুলো করতে হবে, না করার জন্যই তো আজকে বুড়িগঙ্গারই দশা। মানুষের হিউম্যান এক্সট্রাক্ট যেটা যায়, মানুষের মলমূত্র নাকি ও তো 2% না। আমাদের সুয়ারেজ কাভারেজটা আছে 20%, সে তো ট্রিটমেন্ট হয়ে যায়। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের তথ্যানুযায়ী ঢাকার চারপাশে নদীর সঙ্গে ওয়াসার নিয়ন্ত্রণাধীন প্রায় 1000 সুয়ারেজ লাইন রয়েছে, যা সরাসরি নদী দূষণ করছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। তিনি নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত ডিজি আবুল কালাম আজাদ পদত্যাগের পর অধিদপ্তরটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে গতকাল সকালে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক করা হয় ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেনকে। 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা মহামারী মোকাবিলায় শুরু থেকেই প্রশ্নের মুখে স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড-19 পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা, সব ক্ষেত্রেই ব্যর্থতার পাল্লাই ভারী সংস্থাটির। এরই মধ্যে আসতে থাকে স্বাস্থ্য ডিজি আবুল কালাম আজাদের নানা অনিয়ম আর বিতর্কিত সিদ্ধান্তের খতিয়ান। দাবি ওঠে তার পদত্যাগের। রিজেন্ট, জেকেজি ও শাহাবুদ্দিন মেডিকেল কেলেঙ্কারির ঘটনায় নানা মহলের সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন বিতর্কিত ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ। এর পরপরই আলোচনায় বিপর্যয়ের মুখে পড়া স্বাস্থ্য বিভাগের হাল ধরছেন কে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রাথমিক প্রতিক্রিয়ায় নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় জানান নবনিযুক্ত মহাপরিচালক। সরকারি চাকরি করি, ধরেন যে সরকার যেটা দায়িত্ব দিবে সেটা করতেই হবে। দোয়া করেন যাতে আমরা সম্মান নিয়ে, সবার সম্মান নিয়ে, দেশের সম্মান নিয়ে, নিজেদের সম্মান নিয়ে আমরা বাঁচতে পারি, এটাই দোয়া আছে। কুমিল্লার সন্তান অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ১০ম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ২২শে নভেম্বর ১৯৮৪ সালে যোগদান করেন। চলতি বছর ৩০ ডিসেম্বর তার অবসরকালীন প্রস্তুতি ছুটিতে যাবার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে জমা পড়া ১০৭টি অভিযোগই তদন্ত করবে বলে জানিয়েছে র্যাব। ডিবি পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ও শাহেদ করিমকে বুঝে পাওয়ার পর গতকাল বিকেলে ব্রিফিংয়ে এই কথা জানায় সংস্থাটি। প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা কোথায় রেখেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে র্যাব। রিমান্ডের ষষ্ঠ দিনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ৩টি মামলার দায়িত্ব নিল র্যাব। 10 দিন রিমান্ডের বাকি দিনগুলো তারাই জিজ্ঞাসাবাদ করবে। করোনা পরীক্ষা ও কোভিড-১৯ চিকিৎসায় প্রতারণার মামলায় গ্রেফতার হলেও শাহিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ১৬০টি, যার সবই নানা কৌশলে অন্তত ১২.৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার। মেরে দেয়া এ টাকা কোথায়, রিমান্ডে তার হদিস জানতে চাইবে র্যাব। মামলার এজাহারে শাহেদ করিমের বিরুদ্ধে যে ধরনের সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগ আনা হয়েছে, ওই প্রতারণার পরিপ্রেক্ষিতেই মূলত সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং বস্তুনিষ্ঠ তথ্য পাওয়ার লক্ষ্যে আমরা শাহেদ করিমের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব। এর পাশাপাশি সেবা সংযোগ লাইনে বা অন্যান্য সূত্র থেকে যে ধরনের অভিযোগ আমরা পেয়েছি সে ধরনের অভিযোগের বিষয়ে আমরা শাহেদ করিমের জবাবদিহিতা চাইব। সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ শাহেদ করিমকে গ্রেফতার করে র্যাব। সে মামলায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে। দ্বিতীয় যে মামলাটি র্যাবের নিকট ন্যস্ত করা হয়েছে, অর্থাৎ অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইন, আপনারা জানেন এই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা দেবহাটা থানায় যে মামলাটি করা হয়েছে, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর সাতক্ষীরার সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনায় একদিনে আরও অর্ধশত মৃত্যু দেখল বাংলাদেশ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮০১ জনে। ২৪ ঘন্টায় ১২,৩৯৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২,৮৫৬ জন। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে আসার আহ্বান জানানো হয় বুলেটিনে। সারা পৃথিবীতে এই করোনা রোগীর জন্য স্বল্পতা রয়েছে সাধারণ আইসিইউ শয্যার, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ পরিসংখ্যান হলো সারা দেশে মোট সাধারণ শয্যার 3 ভাগের 2 ভাগই ফাঁকা। একইভাবে 18 কোটি মানুষের দেশে মাত্র 532টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকাই আছে অর্ধেকের কাছাকাছি। উপসর্গ এবং লক্ষণ যদি আপনার কাছে জটিল মনে হয়, বা আপনি অবশ্যই হাসপাতালে সেবা গ্রহণ করবেন। হাসপাতালে এখনো অনেক শয্যা খালি আছে। যদিও গত 24 ঘন্টায় আরো 50 জনের মৃত্যু দেখলো বাংলাদেশ। 12,000 নমুনা পরীক্ষায় শনাক্ত প্রায় 3,000-এর কাছাকাছি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,801 জন। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে পুরুষ প্রায় 80%। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের 50 জনের মধ্যে 40 জনেরই বয়স 50-এর বেশি। বয়স বিভাজনে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 41 থেকে 50 397 জন, 51 থেকে 60 822 জন, 60 ঊর্ধ্ব 1262 জন, 45.04%। অহেতুক আতঙ্কিত না হতে অনুরোধ করা হয় বুলেটিনে। তবে তার মানে এই নয় যে আপনি স্বাস্থ্যবিধি মানবেন না। কিছু সময় যেন ব্যায়ামের জন্য। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে 52 জনের নমুনা হারিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব নমুনা পরীক্ষার জন্য গত 12 জুলাই পাঠানো হয়েছিল। রিপোর্ট না পাওয়ায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়রা খান খোঁজ নিয়ে জানতে পারে নমুনাগুলো হারিয়ে গেছে। তবে বিষয়টিকে ধামাচাপা দিতে রাজশাহী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবের দায়িত্বশীলরা নমুনাগুলো নষ্ট হওয়ার কথা জানায়। তাদের এমন আচরণে ক্ষুব্ধ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট।
করোনা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ৮ ও ১১ জুলাই দুদিনে থানা পুলিশের এক পরিদর্শক সহ ৮ পুলিশ সদস্য, একজন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণী পেশার ৫২ জনের নমুনা সংগ্রহ করেন। নমুনাগুলো গত ১২ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে হস্তান্তর করা হয় পরীক্ষার জন্য। কিন্তু বেশ কয়েকদিন পার হলেও এসব নমুনার রিপোর্ট না পাওয়ায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়রা খান ল্যাবের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন সেগুলো হারিয়ে গেছে। তাই পুনরায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে রামেক ল্যাবে পাঠাতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 2-4-10টা স্যাম্পল সমস্যা হতে পারে, কিন্তু একসাথে 52 জনের স্যাম্পলের সমস্যা হওয়ার কথা না। তাহলে ইতিমধ্যে আমরা যেসব স্যাম্পল পাঠিয়েছি তাহলে ওইগুলো কেন সমস্যা হয়নি? বিষয়টি নিয়ে জানতে চাইলে ল্যাবের দায়িত্বশীল কর্মকর্তা জানান নমুনাগুলো নষ্ট হয়ে গেছে। না, এটা নমুনাটা হারায়নি, এটা হচ্ছে ইনভ্যালিড এসেছে এবং এটা আবার ওদেরকে আমরা বলেছি ওরা ওইটা করে দিবে, ওরা আমাদেরকে স্যাম্পল দেবে এবং এই স্যাম্পলটা আমরা আবার করে দিব এবং ওটা ফ্রি করে দিব। রাজশাহী মেডিকেল কলেজের PCR ল্যাবের দায়িত্বশীলদের এমন আচরণে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সংশ্লিষ্টরা। সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব, তার মধ্যে পজিটিভ রোগী থাকতো, সেও ঘুরে বেড়াবে, যার গেছে সেও ঘুরে বেড়াবে এবং এটা সঠিক না, এটুকুই বলতে পারবো। এদিকে অপেক্ষা করার পরও ভুক্তভোগীরা নমুনার রিপোর্ট না পাওয়ায় নিজ পেশায় যোগ দিয়েছেন। ফলে তাদের সবাইকে খুঁজে বের করে পুনরায় নমুনা সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রংপুর কোভিড হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ শেষ, কিন্তু জেলা সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের খামখেয়ালিপনায় গত এক সপ্তাহ ধরে চালু করা যাচ্ছে না করোনা পরিস্থিতিতে সবচেয়ে জরুরি কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট। মহাদুর্যোগের সময় কর্মকর্তাদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। করোনা ভাইরাসে সংক্রমিত বেশিরভাগ রোগী হাসপাতালে আসছেন শ্বাসকষ্ট নিয়ে। সারা দেশে জরুরি ভিত্তিতে ঘোষিত ডেডিকেটেড হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট না থাকায় সরকার দ্রুত গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতালে সেন্ট্রাল সাপ্লাই ব্যবস্থা চালু করতে অক্সিজেন লিকুইড প্ল্যান্ট স্থাপনের নির্দেশ দেন। স্বাস্থ্য অধিদপ্তরের কার্যাদেশ নিয়ে এক্সপেক্ট্রা অক্সিজেন লিমিটেড রংপুর কোভিড হাসপাতালে এক সপ্তাহ আগে প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ করলেও চালু করতে পারছে না। আমরা যখন প্রায় 60-70% কাজ শেষ করে ফেলছি, তখন ডিভিশন ডিরেক্টর স্যার আবার বলতেছিলেন যে মানুষের একটু এটা না করে এইদিকে করলে ভালো হতো। তো তখন তো আর স্কোপ ছিল না, তারপরেও তো ওনারাও আর বললো না ওইভাবে, যেনারা ডিসিশন দিয়েছেন ওনারা বললেন যে কাজ করতে থাকেন। সিভিল সার্জন সমস্যার কথা স্বীকার না করলেও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন তাকে না জানিয়ে প্ল্যান্টটি স্থাপনের পর সেটির সাইট সিলেকশন পেপারে অনুমোদন চাওয়া হচ্ছে, যা তিনি দেবেন না বলেও সাফ জানিয়ে দেন। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, এটা সিলিন্ডারের মাধ্যমে করা হচ্ছে। এটা যাতে আরও কন্টিনিউয়াস হয়, আরও ভালো হয়, এই জন্য প্ল্যানটা স্থাপন করা হয়েছে। এটা আশা করি শীঘ্রই আমরা কার্যকরী করতে পারবো। ভেন্ডর যেহেতু আমার সাথে যোগাযোগ করে নাই, আমি বিশ্বাস করি যে আমাকে সাথে আমার প্রয়োজন নাই। ওইখানে যে গার্ড শেডে গার্ড থাকে, সেই গার্ড আমাকে চিঠি নিয়ে এসে বলে স্যার এখানে সই করে দেন। আমি তখন বললাম এটি কিসের চিঠি? তখন আমি পড়ে দেখলাম যে ওইখানকার সাইট সিলেকশন হয়েছে, সেইখানে আমি মতামত দিছি, সেইটার চিঠি। আমি তো মতামত দেই নাই। এই অবস্থায় দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে। জীবন রক্ষা করবার জন্য যে প্ল্যান তৈরি, সেই জায়গাটায় কেন এত দ্বিধাদ্বন্দ্ব? আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের অক্সিজেন যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টটি এখনো কার্যকর হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে শিগগিরই সমাধান না হলে প্ল্যান্টটি তারা উঠিয়ে অন্য কোনো হাসপাতালে স্থাপন করবেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনা পরিস্থিতিতে যেখানে প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে, সেখানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হয়েছেন। সারা দেশে এ পর্যন্ত প্রায় 14,000 পুলিশ সদস্য আক্রান্ত হলেও কেবল এই হাসপাতালেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 7,500-এরও বেশি। সঠিক ব্যবস্থাপনা থাকায় এর কারণ বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মিজানুর রহমানের তোলা ছবিতে ইহসানুল হক শাওনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 11টা। হাসপাতালের মূল ফটকের ভেতরে চলছে অসুস্থ পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ। কেউ আবার পজিটিভ রিপোর্ট হাতে ভর্তির অপেক্ষায়। এক সপ্তাহ ধরে জ্বর, এই জন্য করোনা টেস্টের জন্য আসছি। সিরিয়াল অনুযায়ী আমাকে ডাকবে, আমি টেস্ট দিয়ে যাবো।
করোনাকালে যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ পুলিশ সদস্যরা মাঠে ঘাটে প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে তাদের চলাফেরা, তাই সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে আক্রান্তের সংখ্যাও পুলিশের মধ্যে বেশি। মহামারীর শুরু থেকেই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৮,০০০-এরও বেশি করোনা রোগী, যাদের মধ্যে ৭,৫০০ই সুস্থ হয়ে ফিরেছেন কর্মস্থলে। মারা গিয়েছেন ১৭ জন রোগী। এখানে কাজ করতে গিয়ে করোনা পজিটিভ হয়েছে এবং এখানকার ডাক্তার, নার্স এবং অন্যান্য যে বিশেষ টিম গঠন করছে তাদের দেওয়া নির্দেশনায় সুস্থ হয়েছে। একদিকে আকস্মিক দুর্যোগ, অন্যদিকে সীমিত সম্পদ ও অপ্রতুল লোকবল। এত সব অপূর্ণতার মাঝেও হাসপাতালটি এগিয়ে চলছে। চিকিৎসা সেবায় মেনে চলছে WHOর প্রোটোকল। প্রয়োজন অনুযায়ী ওষুধ দেওয়ার পাশাপাশি রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেয়া হয় মৌসুমী রসালো ফল ও পুষ্টিকর খাবার। শারীরিক সুস্থতার পাশাপাশি মনোবল চাঙ্গা রাখতে পরিবারের সদস্যদের সাথে আছে ভিডিও কলে কথা বলার ব্যবস্থা। কোনো হাসপাতালে স্বাস্থ্যকর্মী, ডাক্তার কাছে আসে না, সেখানে যেভাবে ডাকি ঠিক সেইভাবে তখন আমরা রেসপন্স পাই। 3 বেলায় সম্পূর্ণ মানসম্মত পুষ্টিসম্মত খাবার দেওয়া হচ্ছে। রোগী কিংবা চিকিৎসক সবাই শৃঙ্খলিত বাহিনীর সদস্য, তাই ওষুধ, পথ্য কিংবা রোগী দেখা সবই চলে নিয়ম মাফিক। আর এসবই যেন তাদের আরোগ্যের রেকর্ড করার মূল মন্ত্র। সেবা দিতে গিয়ে হাসপাতালটির অনেক স্বাস্থ্যকর্মী সংক্রমিত হলেও শেষ পর্যন্ত যুদ্ধ জয়ের প্রত্যয় হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসার সরঞ্জাম সাথে হচ্ছে ওষুধপত্র সার্বক্ষণিকভাবে পাচ্ছি। রোগীকে এখানে কোনো ওষুধপত্র কিনতে হচ্ছে না এবং কোনো পরীক্ষা করার জন্য কোনো দিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। শুরুতেই রোগীদেরকে বিভিন্ন ভাগে বিভাজন করেছি। যার শ্বাসকষ্ট বেশি তাকে এক ধরনের একটা জায়গায় রাখা, তার ট্রিটমেন্ট আলাদাভাবে দেয়া। এর চেয়ে একটু যে ভালো তাকে একটু অন্যরকম রাখা এবং সাধারণ যারা আছে যাদের সিমটম নেই তাদেরকে একরকম রাখা। এইভাবে বিভিন্ন ক্যাটাগরাইজ করে আমরা আমাদের ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। সেবাদানের পাশাপাশি সুস্থ হওয়া মানুষের প্লাজমা সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। লিবিয়া থেকে ভূমধ্য সাগর দিয়ে ইতালিতে মানব পাচারকারী আন্তর্জাতিক চক্রের 6 সদস্যের বিরুদ্ধে সিলেট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ CID। গতকাল দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদুল ইসলাম খান। অভিযুক্তরা হলেন সিলেটের এনামুল হক ও জায়েদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার রাজ্জাক হোসেন, নোয়াখালীর মঞ্জুর হোসেন রুবেল ও ইয়াকুব রিপন এবং লিবিয়া প্রবাসী নাসির উদ্দিন রুমান ওরফে গুডলাক। এদের মধ্যে এনামুল ও রাজ্জাক কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক। চক্রটি স্থানীয় দালালের মাধ্যমে বিদেশে যেতে আগ্রহীদের প্রলোভন দেখে লিবিয়া পাঠাতো। সেখান থেকে ভূমধ্য সাগর দিয়ে নৌকা করে ইতালিতে তাদের পাচার করা হতো। 2019 সালের 9 মে ভূমধ্য সাগর দিয়ে পাচার করার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। 16 মে রাতে ফেঞ্চুগঞ্জ থানায় 20 জনের বিরুদ্ধে একটি মামলা করেন ঘটনায় নিহত আব্দুল আজিজের ভাই। এর প্রায় 1 বছর তদন্ত শেষে মামলার চার্জশিট জমা দিল CID। আন্তর্জাতিক মানব পাচার চক্রের গডফাদারদের ইতিমধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি। তারা হলো আপন 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে একজন হলো নাসির উদ্দিন রুমান ওরফে গুডলাক, সে হলো আন্তর্জাতিক মানব পাচারকারীদের মূল হোতা এবং লিবিয়া, ইটালি সহকারে, ব্রাজিল সহকারে পৃথিবীর বিভিন্ন দেশে তারা মানব পাচার করে বিভিন্ন ধরনের প্রতারণার সাথে তারা জড়িত হয়। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 2,916 টাকা থেকে বেড়ে ভরি উঠেছে 72,783 টাকায়। বাজারে এই নতুন দাম কার্যকর হবে আজ থেকে। বাংলাদেশের বাজারে এর আগে কখনোই এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সংগঠনটির তথ্য, আন্তর্জাতিক ও দেশের বাজারে দামের সমন্বয় করে এই দাম ধার্য করা হয়েছে। নতুন মূল্যে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 72,783 টাকা, 21 ক্যারেটের দাম 69,634 টাকা, 18 ক্যারেটে 60,886 টাকা আর প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম পড়বে 50,563 টাকা। তবে রূপার দামের কোনো পরিবর্তন হয়নি, প্রতি ভরি রূপার দাম 933 টাকা। চট্টগ্রামে কোরবানির বাজারে চলছে কিং এবং বড় মিয়াদের রাজত্ব। ব্রাহ্মা প্রজাতির কিং নামের সবচেয়ে বড় গরুটির দাম হাঁকা হয়েছে 18 লাখ টাকা আর ফ্রিজিয়ান প্রজাতির বড় মিয়ার দাম 12 লাখ টাকা। অন্যদিকে দেশীয় প্রজাতির কালুকে 4.5 লাখ টাকায় বিক্রির চেষ্টা করছেন তার মালিক। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
খামারে আরও কয়েকশো গরু থাকলেও আলাদা নজর কাটছে কিং নামের ব্রাহ্মা প্রজাতির এই গরুটি। বিশেষত্বের কারণে যত্ন তার বেশি করা হয়, তার থাকার জায়গাও আলাদা। ব্রাহ্মা প্রজাতির এই গরুটির নাম রাখা হয়েছে কিং। একেবারে রাজার মতো চালচলন তার। 30 মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হচ্ছে 18 লাখ টাকা। দুজন কর্মচারীকে দিয়ে কিংয়ের সার্বক্ষণিক নজরদারি করছেন খামার মালিক। থাইল্যান্ড থেকে আনা গরুটিকে লালন পালন করে এখন বিক্রির জন্য উপযোগী করেই তোলা হয়েছে। বড় গরু সবাই পছন্দ করে, সেই হিসাবে আমরা বড় গরু আমাদের ফার্মে বেশ কিছু রেখেছি, তার মধ্যে একটি রেখেছি ব্রাহ্মা গরু। আমরা চেষ্টা করতেছি চট্টগ্রামের গ্রাহকদের জন্য কিছু বড় কালেকশন করার জন্য। বন্দরনগরী চট্টগ্রামে বড় বড় গরু কোরবানি দেওয়া দীর্ঘদিনের রীতি, যে কারণে ব্যাপারীরাও তাদের সংগ্রহের বড় বড় গরু নিয়ে চট্টগ্রামমুখী হন। এবার ব্যাপারীদের মতো খামারিরাও বিক্রির জন্য আনছেন বড় গরু। দৃষ্টি আকর্ষণ অবশ্যই বড়টা হবে, কিন্তু যার রেঞ্জ যতটুকু সেই অতটুকু দেখবে সুন্দর, দেখতেও ভালো লাগে। কিংয়ের চেয়ে কোনো অংশ কম যায় না বড় মিয়া। লোকচক্ষুর আড়ালে রেখে সবুজ ঘাসের পাশাপাশি খাওয়ানো হচ্ছে নানা ধরনের লতাপাতা। অস্ট্রেলিয়ার ফিজিয়ান জাতের এই বড় মিয়া গত 1 বছর ধরে বেড়ে উঠছে বাকুলিয়ার এই খামারে। 12 লাখ টাকা হাঁকা হচ্ছে বড় মিয়ার দাম। এটার জাত হতে ফ্রিজিয়ান জাত, আর এটা 1 বছর ধরে আমার এখানে লালন পালন হচ্ছে। আর চট্টগ্রাম পটিয়া থেকে এটা আমি কালেকশন করেছিলাম। এটা 6 লক্ষ টাকা পর্যন্ত দাম দণ্ড হয়েছে আর কি। বিদেশি বিভিন্ন প্রজাতির পাশাপাশি দেশি প্রজাতির গরুও দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতাদের। হালিশহর ডেয়ারিতে গিয়ে পাওয়া গেল কালু নামের গরুটিকে। দামও কম না, 4.5 লাখ টাকা। সাভার ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করেছি। গরুটির দাম 4,50,000 টাকা। স্বভাবে খুব শান্ত এবং প্রায় 13 মণের অধিক মাংস হবে। চট্টগ্রামে স্থায়ী গরুর হাটগুলো ছাড়াও 350 খামারে বিক্রি হচ্ছে নানা জাতের গরু। তবে খামারের গরুগুলোর দাম তুলনামূলক বেশি। এক্ষেত্রে সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকার পর্যন্ত গরু রয়েছে এখানে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচা বিক্রি কিছুটা বাড়লেও এখনও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ। গতকাল সকালে পৌর এলাকার কাকন হাটে গরু ছাগল নিয়ে আসেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমে ওঠে হাট। আগের চেয়ে বেড়েছে পশুর সংখ্যা। অনেকেই ঘুরে ঘুরে পছন্দ করছেন কোরবানির পশু। বেচা বিক্রিও হচ্ছে বেশ, তবে দাম নিয়ে রয়েছে বিক্রেতাদের অসন্তোষ। ইজারাদাররা বলছেন পশু বেচা কেনায় স্বাস্থ্যবিধি, নিরাপত্তা সহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তানের নির্মমতার শিকার হলেন এক বৃদ্ধ পিতা। চিকিৎসার জন্য নিয়ে এসে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে খোলা আকাশের নিচে বাবাকে ফেলে যান সন্তান। 12 দিন অবহেলায় পড়ে থাকার পর এক গণমাধ্যম কর্মীর সহায়তায় বর্তমানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ হালিম চাকলাদার। এখনও তার স্বজনদের কোনো খোঁজ মেলেনি। হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায় দিন পার করছেন তিনি। মুন্নাফ রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন আবুল কালাম আজাদ। বৃদ্ধ পিতার চোখে ঘোর অনিশ্চয়তা। পরম মমতায় যে সন্তানকে বড় করেছেন, নিজে না খেয়ে যে সন্তানকে খাইয়েছেন, নির্ভরতার বটবৃক্ষ হয়ে জীবন ভর দিয়ে গেছেন ভরসার ছায়া, সেই সন্তানই কিনা বাবাকে ফেলে রেখে চলে গেল রাস্তার ধারে। ৬২ বছর বয়সী অসুস্থ এই হালিম চাকলাদারকে চিকিৎসার আশ্বাসে গত ৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার একমাত্র ছেলে। নিষ্ঠুর সন্তান বাবাকে চিকিৎসা তো করালোই না, বরং ফেলে গেল হাসপাতালের বাইরে গাড়ি পার্কিংয়ে। এভাবে অনাহারে 12 দিন পড়ে থাকেন হালিম চাকলাদার। পরে এক গণমাধ্যম কর্মী তার চিকিৎসার ব্যবস্থা করেন। ছেলে আমার বলে, চলো তোমার মেডিকেলে ভর্তি করবো। এই মেডিকেলে আই না, আমার বলে তুমি দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। এই বলে চলে গেল। মনে তো করি বড় মেয়ের বাড়ি আছে, 5টা বাড়ি আছে। একটা বয়স থাকে যখন সন্তানদের কাছে নির্ভরতা খুঁজেন বয়োবৃদ্ধ পিতা, নিজের অসহায়ত্বে আশ্রয়স্থল খুঁজেন তাদের কাছে। পুরো জীবনের বিনিময়ে তিল তিল করে গড়েছেন যাদের ভবিষ্যৎ। হাসপাতালের বেডে শুয়ে থাকা এই পিতা তাই যতটা না শারীরিক কষ্ট পাচ্ছেন, সন্তানদের নির্মম আচরণে অনেক গুণ চেয়ে বেশি মানসিক কষ্ট তার। 20 দিন কেটে গেল এভাবে হঠাৎই স্বজনহীন হয়ে পড়া হালিম চাকলাদারের। খোঁজ নেয়নি তার বাকি 2 মেয়েও। এখনও তিনি জানেন না চিকিৎসা শেষে কোথায় হবে তার গন্তব্য। উনি কথা বলতে পারতেছিলেন, উনি বলল যে আমাকে আমার ছেলেরা রেখে চলে গেছে। আমি আবার চলে আসলাম বক্ষব্যাধিতে। পরিচালক উনি একজন সঙ্গে আমাকে লোক দিয়ে দিয়েছে তখনই, তাৎক্ষণিক।
যে ওনাকে ভর্তি করার জন্য, তখন ওনাকেই ভর্তি করলাম। এটা খুব অমানবিক, এটা হওয়া উচিত নয়। আমরা চিকিৎসক, আমরা আমাদের মানবতা দিয়েই তার চিকিৎসা করে যাচ্ছি। হালিম চাকলাদারের বাড়ি ময়মনসিংহ জেলায়, ছেলের সাথে থাকতেন রাজধানীর মগবাজারে। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন না থাকায় রংপুরের সেবা হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নগরীর ধাপ এলাকায় অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই সময় অনুমোদন ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালানোর দায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে তাকে 3 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। ওনার এখানে কোনো নিয়মিত ডাক্তার আমরা পাইনি। ওনার এখানে ওটির অবস্থা খুবই অস্বাস্থ্যকর, প্লাস হচ্ছে ওনার লাইসেন্সের কোনো লাইসেন্স নাই। সিভিল সার্জন অফিস থেকে ওনাদের ক্লিনিকের জন্য যে লাইসেন্সটা দেওয়ার কথা সেই লাইসেন্সটা নাই, এবং অনেক কাগজপত্রের ঘাটতি তো আছেই। পুরোপুরি অবৈধভাবে এই হাসপাতালটা পরিচালিত হচ্ছিল এখানে। নারায়ণগঞ্জের শতাধিক দুস্থ অন্তঃসত্ত্বা নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সকালে সোনারগাঁয়ের পানাম এলাকায় জিআর ইনস্টিটিউশনে এই কর্মসূচির আয়োজন করে সেনাবাহিনীর সাফার এরিয়া সদর দপ্তরের 9ম পদাতিক ডিভিশন। এ সময় অন্তঃসত্ত্বা শতাধিক নারীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিনামূল্যে ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে কেসি কলেজ ছাত্র নিবাসে রোপণ করা হয়েছে 50টি ফলজ ও বনজ গাছের চারা। পরে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে করোনা সংক্রমণ রোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ 4 শতাধিক গাছের চারা দেওয়া হয়। এছাড়াও 40 জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। করোনার মধ্যেও থেমে নেই মোংলায় সুন্দরবনের গাছ পাচারের মতো অপকর্ম। মূল্যবান সুন্দরী পশুর ও বইন গাছ পাচার করছে গাছ পাচারকারীরা। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে পশুর নদীর কাঁচাখালী নামক স্থানে অভিযান চালায় বনরক্ষী কর্মকর্তারা। পরে উপস্থিতি টের পেয়ে ট্রলার রেখেই পালিয়ে যায় চোরাকারবারীরা। ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় 500 ঘনফুট সুন্দরী গাছ উদ্ধার করে বন বিভাগ। পাখির কলকাকলিতে মুখর জয়পুরহাটের পান্ডুরিয়া গ্রাম। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে স্থানীয়দের। মনোমুগ্ধকর এমন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। গ্রামটিকে পাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শুধু পাখি আর পাখি, সাদা বকে ছেয়ে আছে গাছপালা। তাদের উড়াউড়ি আর কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। 60-এর দশক থেকে আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের বাসিন্দা মৃত ফয়েজউদ্দিন মণ্ডলের পুকুর পাড়ের বিভিন্ন গাছে বাসা বাঁধতে থাকে নানা প্রজাতির প্রাণী। পাখিদের প্রতি গ্রামের লোকজনের ভালোবাসায় তারা খুঁজে পেয়েছেন এক অভয়ারণ্য। পাখির অনাবিল ছুটাছুটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। রাতচোরা, পানিকৌড়ি, বক, বিভিন্ন ধরনের পাখি থাকে। দূর দূরান্ত থেকে দর্শনার্থী এখানে দেখতে আসে। প্রতিদিন সকালে আমরা পাখি দেখি, আমাদের খুব ভালো লাগে। কোনো পাখিকে উপদ্রব করার আমরা করতে দেই না। তবে যাতায়াত ব্যবস্থা খারাপ হয় এখানে যেতে পাখি প্রেমীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। লোকজন দেখতে আসে গাড়ি নিয়ে, তাতে দেখে শুনে আমরা আনন্দ পাই, কিন্তু এখন রাস্তার একটা অসুবিধা আছে। রাস্তাগুলো যদি ভালো হয় তাহলে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতে পারবে। রায়কালী ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে যেসব দেশি বিদেশি পাখি বসবাস করছে সেগুলো সরকারি উদ্যোগে সংরক্ষণ করা প্রয়োজন। তাহলে গ্রামটির পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আর পাখিগুলো সংরক্ষণে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এই পাখিগুলো যাতে কেউ শিকার করতে না পারে সে বিষয়ে আমরা অত্যন্ত সজাগ। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি, পাশাপাশি এদের রোগবালাই যাতে না হয় বা কোনো সংক্রমণ ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিসারের নেতৃত্বে একটি টিম এবং ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে আরেকটি টিম আমরা গঠন করেছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে নয়নাভিরাম এই অভয়ারণ্যে 10 প্রজাতির পাখি রয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
পদ্মার তীব্র স্রোতে একের পর এক বিলীন কোটি কোটি টাকার স্কুল ভবন, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, ফেরি চলাচল বন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডক্টর খুরশিদ আলম। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে আনা 107টি অভিযোগই তদন্ত করবে র্যাব। চালু হয়নি রংপুর কোভিড হাসপাতালে অক্সিজেন প্লান্ট। রাজশাহী মেডিকেলের করোনা ল্যাব থেকে খোয়া গেছে 52 জনের নমুনা, ধামাচাপা দেওয়ার চেষ্টা। দেশে স্বর্ণের ভরি উঠল রেকর্ড প্রায় 73,000 টাকায়। এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 3,000 টাকা, আজ থেকেই কার্যকর। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।